এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট, যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে কাল থাকবে না। তোমরা গুন্ডাদের মতো ভাষা, আমি প্রকাশ্য সবাই বলেছি, কোন সংবিধানকে সামনে রেখে মন্ত্রমুক্তির শপথ নেওয়া কোন জনপ্রতিনিধির মুখে এই ভাষা হতে পারে না। আমি বলবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই ধরনের ভাষা পশ্চিমবাংলার শান্তিপ্রিয় জনগণ গ্রহণ করবেন। নভেম্বরের শীতে যখন কনকনে ঠান্ডা জমিয়ে পড়ার কথা, সেই কনকনে ঠান্ডায় আমেজ গায়ে মাখার পরিবর্তে বাংলায় এখন থেকে শুরু হয়ে গেছে নির্বাচনের উত্তাপ। আর নির্বাচনের উত্তাপ যত বাড়ছে ততই যেন বাংলায় মানুষজন রাজনীতি, বাংলার মানুষ এমনিতেই রাজনীতি সচেতন, আর সেই বাংলায় যেন রাজনীতির উত্তাপ একটু একটু করে বাড়ছে। প্রত্যেক ম্যাচে ম্যাচ রেফারির যেরকম ভূমিকা থাকে, ঠিক প্রত্যেকটা নির্বাচনে কমিশনের ভূমিকাও ঠিক তেমনভাবেই থাকে। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে নির্বাচন কমিশনের ভূমিকা কিন্তু নিয়ে নানান মহল থেকে নানান প্রশ্ন উঠছে, অথচ এই নির্বাচন কমিশনের ভূমিকার উপরই দাঁড়িয়ে আছে গণতন্ত্রের ভিত্তি বা গণতন্ত্রের ভবিষ্যৎ। যেমন একটা খেলায় ম্যাচ রেফারির উপর নির্ভর করে খেলাটা কোন মানের হবে, ঠিক তেমনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, রীতিনীতি, তার প্রশাসনিক বন্দোবস্তের উপরে নির্ভর করে সেই রাজ্যের বা সেই দেশের নির্বাচনী গণতন্ত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ বা মতামত কিভাবে প্রতিফলিত হবে তার উপর। সব মিলিয়ে কমিশনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রেফারির। কিন্তু এই কমিশনের এই যে ভূমিকা, ম্যাচ রেফারির মতো যে ভূমিকা, সে ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, একজন মানুষ, আজকে তার গল্পই আপনাদের শোনাবো নিউজপুল এডিটসে, আমি সৌমেন। একজন মানুষ সেই অন্ধকার ঘরে কিন্তু, গণতন্ত্রের যে অন্ধকার ঘরটা ছিল, সেই ঘরে কিন্তু মাটির প্রদীপ জ্বালিয়েছিলেন, অন্তত একটু আলো দেওয়ার চেষ্টা করেছিলেন, যার একের পর এক সিদ্ধান্ত ভারতীয় রাজনীতিতে বিতর্কের ঝড় তৈরি করেছিল, বড় বড় হেডলাইন্স তৈরি হয়েছিল। কে সে জানেন? বাংলার জেনজি প্রজন্ম বা বাংলার পুরনো মানুষরা বা ভারতের পুরনো একটু জামানার মানুষরা তার নাম অনেকেই শুনেছেন, কেউ কেউ তাকে দেখেছেন, কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই তার নামটার সঙ্গে পরিচিত থাকলেও তিনি ঠিক কিভাবে, কি স্টাইলে কাজ করতেন সেটা অনেকেই জানেন না। আসুন আজকে এই প্রতিবেদনে আমরা সেই গল্পটাই শোনাবো এবং বারবার এই গল্পের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রমাণ করার চেষ্টা করব যে নির্বাচনী রাজনীতিতে কমিশনের ভূমিকা ঠিক কেমন থাকা উচিত। সালটা ছিল 1990, ডিসেম্বর মাস, কনকনে ঠান্ডা দিল্লিতে, এবং দিল্লিতে রাত 1টার সময় তৎকালীন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী সুব্রমণিয়াম স্বামীর সরকারি গাড়িটা নিয়ে বেরিয়ে গেলেন বান্ডোরা রোডে আরেকটি সরকারি বাংলোর। সেই সরকারি বাংলোয় যখন অত রাতে মন্ত্রীমশাইয়ের গাড়ি ঢুকলো, সিকিউরিটি থেকে সবাই বেশ চমকে উঠেছিল, কি কারণে হঠাৎ আসলেন মন্ত্রী। মাঝরাতে মন্ত্রী এসছেন একজন আমলার বাড়িতে, ভাবুন একজন আইএএস অফিসারের বাড়িতে, বলছি নামটা তার বলছি। তিনি আসলেন, দরজায় কড়া নাড়লেন, কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই তাকে কিন্তু স্বাগত যিনি জানালেন তিনি আর কেউ নন, তিনি হলেন টিএন সেশন। সেই সময় চন্দ্রশেখরজি রয়েছেন মিলিজুলি সরকারের প্রধান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী, এবং তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের দূত হয়ে এসছেন তৎকালীন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী সুব্রমণিয়াম স্বামী। তার কাছে প্রস্তাব নিয়ে যে প্রধানমন্ত্রী চাইছেন আপনি দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হন। তার আগের দিন এই আমলা মানে টিএন সেশন কেন্দ্রীয় সচিবালয়ের বিভিন্ন দপ্তরে রয়েছেন, এবং যখন মন্ত্রী এসছেন তার বাড়িতে, সেই সময় তিনি দিল্লিতে প্ল্যানিং কমিশনের অন্যতম সদস্য।
সচিবালয়ের বিভিন্ন তার সহকারী ব্যাচমেটরা বলেছেন যে তুমি নির্বাচন কমিশনে আসো। তাদেরকে কিন্তু ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন এই মধ্যবয়স্ক দৃঢ়চেতা আমলা। কিন্তু শেষমেশে মন্ত্রীমশাই যখন 2 ঘন্টা ধরে তাকে বোঝালেন, আসলে কেন বোঝালেন জানেন? এখানেও একটা গল্প জড়িয়ে রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যখন সুব্রমণিয়াম স্বামী অধ্যাপনা করতেন, তখন সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন এই টিএন সেশন। ফলে ছাত্র শিক্ষক সম্পর্ক বরাবরই রয়ে গিয়েছিল দুজনের মধ্যে। দুজনেই বিদেশের মাঝে মধ্যে শিক্ষক যেতেন ছাত্রের বাড়িতে দক্ষিণ ভারতীয় খাবার খেতে। কিন্তু এত রাতে, রাত 1টার সময় দিল্লিতে এসেছেন তার ফ্ল্যাটে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী, শুধু কি দক্ষিণী খাবার খেতে নয়, এসেছিলেন প্রধানমন্ত্রীর একটা মেসেজ এই আমলার কাছে পৌঁছে দিতে। অনেকক্ষণ মন্ত্রীমশাই যখন 2 ঘন্টা ধরে বোঝালেন প্রাক্তন ছাত্রকে, তিনি মাথা নেড়ে বললেন যে আমাকে একটু সময় দিন, ভেবে দেখি। মন্ত্রীমশাই বেরিয়ে যেতে তিনি যাকে ফোন করলেন সে ব্যক্তিটির নাম শুনলে চমকে যাবে। হ্যাঁ, টিএন সেশন সেই সময় রাত্রি 2টো নাগাদ ফোন করলেন, 5 মিনিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইলেন রাজীব গান্ধীর। রাত 2টো অ্যাপয়েন্টমেন্ট চাইলেন রাজীব গান্ধী। তৎক্ষণাৎ অ্যাপয়েন্টমেন্ট মিলেও গেল। আর মিস্টার সেশন বাড়ির থেকে বেরোনোর সময় রাজীব গান্ধীর জন্য নিয়ে গেলেন কিছু চকলেট, এবং 5 মিনিটের আলাপচারিতায় রাজীব গান্ধীও চকলেট খেতে ভালোবাসতেন, টিএন সেশনও চকলেট খেতে ভালোবাসেন। এই সমস্ত তথ্যগুলো কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন সাংবাদিক গোবিন্দন কুট্টি তার বই সেশন অ্যান্ড ইন্টিমেট স্টোরিতে। এই থেকে আমরা জানতে পারছি যে কি ধরনের মানুষ ছিল রাজীব গান্ধী। যখন তাকে বোঝালেন যে না, এর নির্বাচনের হাল ধরার সময় এসছে, স্বচ্ছ নির্বাচন চায় দেশবাসী, দেশের মানুষ, তিনি যখন বোঝালেন, বুঝিয়ে যখন টিএন সেশন তার ইন্দিরা ভবনের বাড়ি থেকে বেরিয়ে আসছেন, তখন কিন্তু রাজীব গান্ধী টিএন সেশনকে উপহাস করেই একটা ছোট্ট টিপ্পনী করেছিলেন যে প্রধানমন্ত্রী বুঝতে পারবেন কাকে বসিয়েছেন মগ ডালে। এই কথাটা কিন্তু পরবর্তীতে সত্য প্রমাণিত হয়ে গেছিল, এবং অল্প সময়ের জন্য রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকলেও তিনি যে কতটা দূরদর্শী ছিলেন এই আমলার ব্যাপারে তার প্রমাণ মিলেছিল। কেননা রাজীব গান্ধী জামানায় এই আমলাই কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের সচিব ছিলেন, এবং তারপরে সেই দপ্তরের কাজে তিনি এতটাই খুশি হয়েছিলেন যে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাকে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দপ্তর দিয়েছিলেন দেখভাল করার জন্য। তাই রাজীব গান্ধী বলেছিলেন যে চন্দ্রশেখরজি অচিরেই বুঝতে পারবেন কাকে বসালেন গাছের মগ ডালে। যাই হোক, গল্পটাতে এরকম। কেন? এই যে নির্বাচনী রাজনীতি শুরু হয়েছে, আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে তোপ দাগতে শুরু করেছেন রাহুল গান্ধী, কংগ্রেসের বিভিন্ন নেতা, সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব। সবারই বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। সেই প্রেক্ষাপট থেকে আজকে এই গল্পটা দর্শকদের সামনে আনাটা ভীষণ জরুরি বলে মনে হচ্ছে। যাই হোক, নির্বাচন কমিশনারের পদ গ্রহণ করলেন এই টিএন সেশন। প্রথম দিন দপ্তরে গেলেন, নির্বাচন সদন, যে ছবি নির্বাচন সদনের যে ছবি দর্শকরা দেখেন হামেশাই সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে, সেই দপ্তরে গিয়ে যখন তিনি বসলেন, তার আগের পূর্বসূরি যে ছিলেন মিস্টার শেরি, তিনি গিয়ে দেখলেন তার ঘরে অনেক দেবদেবীর ছবি টানানো আছে। চার্জ বুঝে নিয়েই পূর্বসূরির সামনেই সবার আগে নামিয়ে ফেললেন সেই সমস্ত দেবদেবীর চিত্রপট। একটু অবাক হলেন পূর্বসূরি, কিন্তু কিছু বলতে পারলেন না। এখন তো তিনি ক্ষমতায় বসেছেন, নতুন লোক। কিন্তু ব্যক্তিগত জীবনে মিস্টার সেশন ছিলেন অত্যন্ত ধার্মিক, কিন্তু অফিস জীবনে, কর্মক্ষেত্রে সবার আগে সেই ছবিগুলো তিনি নামিয়ে ফেললেন। নামিয়ে ফেলার পর দেখলেন, ফাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলেন যে একজন কমিশনার কমিশনের জন্য একটা বই কিনতে 30 টাকা চেয়েছিলেন। ভাবুন, আরো একবার বলছেন, একজন কমিশনার কমিশনের জন্য একটা বই কিনতে 30 টাকা মন্ত্রকের কাছে চেয়েছিলেন। সেই অনুমোদন আসতে অনেক দেরি লেগেছিল। তিনি প্রথমেই ঠিক করলেন কমিশনকে সংবিধান যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার অলিন্দে বসাতে হবে, কমিশন কারোর কাছে হাত পাতবেন না। সেই জন্য আগে নির্বাচন কমিশনকে ভারত সরকারের অংশ বলে মনে হতো, কিন্তু সেই অংশটাও কিন্তু তিনি তকমা ঝেড়ে ফেলতেন। আগে চিঠি চাপাতে আসতো কিরকম ভাবে জানেন তো, নির্বাচন কমিশন ভারত সরকার। মিস্টার সেশন প্রথমেই বললেন
যে নির্বাচন কমিশন কিছুতেই ভারত সরকারের অংশ নয়, এটা স্বাধীন এবং স্বতন্ত্র, এবং ভারতের সংবিধান কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে গণতন্ত্রের ম্যাচে রেফারির ভূমিকায় অবতীর্ণ হতে। একের পর এক সিদ্ধান্ত দিল, আর যত সিদ্ধান্ত গড়িয়েছে তত কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে বিশ্বনাথ প্রতাপ সিং, লালু প্রসাদ যাদব, এমনকি জানেন টিএন সেশনের একটা নির্দেশ নামায় তৎকালীন বাংলায় নির্বাচন বন্ধ হয়ে গেছিল, যার জন্য বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য প্রণব মুখোপাধ্যায়কে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছিল। এমন দৃঢ়চেতা মানুষ ছিলেন। জ্যোতি বসু তো তাকে পাগলা কুকুর বলেই অভিহিত করলেন, সেই নিয়ে কম বিতর্ক হয়নি। এবং এই যে আজকের দিনে যে সচিত্র ভোটার পরিচয়পত্র, এটাও কিন্তু তার জামানাতেই তৈরি হয়েছিল, কিন্তু সেই সময় কেউ বা কোনো দলের পক্ষ থেকে কিন্তু কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করতো না, কমিশনের বিরুদ্ধে কিন্তু পক্ষপাতিত্বের অভিযোগ করতো না। এবং মনে থাকবে আপনাদের, এই যে 92 সাল থেকে কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একাধিক পদস্থ আমলা কর্মচারীদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে থাকে নির্বাচন কমিশন। আগে সরকার মনে করত যে কোন কোন দিনে নির্বাচন হবে সেই অনুযায়ী নির্বাচন কমিশন কিন্তু সিদ্ধান্ত নিত, কিন্তু এই রীতির বা ঘরানার পরিবর্তন আনেন মিস্টার সেশন, এবং সরকার জানিয়ে দেয় যে তারা নির্বাচন করতে প্রস্তুত। দিনক্ষণ, সময়সূচি, কত লোক লস্কর লাগবে, তার জন্য কত নিরাপত্তা বাহিনী লাগবে, সবটাই কিন্তু ঠিক করে নির্বাচন কমিশন। কাজেই গণতন্ত্রে ভারতের সংবিধান যে ম্যাচ রেফারির ভূমিকা অবতীর্ণ হতে কমিশনকে যে প্রভূত ক্ষমতা দিয়েছে, সেখানে কমিশনের বিরুদ্ধে যদি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, তাহলে এই ব্যক্তিটি তো সেই সময় শত রাজনৈতিক চাপ উপেক্ষা করেও কমিশনকে কিন্তু স্বাধীন স্বতন্ত্রভাবে তুলে ধরতে যথেষ্ট সহযোগিতা করেছিল। আর আজকে সেই কমিশনের ভূমিকায় বা সেই কমিশনে যারা বসে রয়েছেন তাদের কার্যকলাপ নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। এবং সব থেকে বড় কথা, 1993 সালের 2রা আগস্ট টিএন সেশন 17 পাতার একটা নির্দেশনামা স্বাক্ষর করেন, এবং তিনি কেন্দ্রের সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে সরকার যদি নির্বাচন কমিশনকে সংবিধান যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাগুলোর উপর যদি বিশ্বাস না করে, তাহলে ভারতবর্ষে নির্বাচন হবে না। টিএন সেশনের এই যুগান্তকারী নির্দেশ দেখে তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং একটা বিখ্যাত উক্তি করেছিলেন। বিশ্বনাথ প্রতাপ সিং বলেছিলেন যে আমরা কারখানায় লকআউটের কথা জানি, কিন্তু মিস্টার সেশন তো গণতন্ত্রেই লকআউট ঘোষণা করে দিলেন। তারপরে কিন্তু যমুনা দিয়েও যেমন জল গড়িয়েছে, গঙ্গা দিয়েও কিন্তু জল গড়িয়েছে। একের পর এক কমিশন আসলেন। এরপরে কিন্তু টিএন সেশনের ভূমিকাকে ছাড়তে সরকার উদ্যোগী হয়। সরকার আরো 2জন কমিশনারকে যোগ করে দিলেন টিএন সেশনের সাথে, একজন মিস্টার কৃষ্ণমূর্তি, একজন মিস্টার MS গিল। এবং পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে দেশের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে মিস্টার গিল বলেছিলেন যে নির্বাচন কমিশনকে তার স্বাধীন, স্বতন্ত্র, স্বীয় ভূমিকা এবং মর্যাদায় ভারতের বুকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন মিস্টার টিএন সেশন। তাহলে আজকে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন, আজকে যারা এই ব্যবস্থার শীর্ষে পদে বসে রয়েছেন, তারা সেই ভূমিকা পালন করতে পারছেন না কেন? আপনাদের প্রাণপুরুষ রক্ত মাংসের মানুষই তো করে দেখিয়েছেন সংবিধানের ক্ষমতা কতটা, সংবিধানের প্রভাব কতটা। তাহলে আজকে আপনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? এই কেনর উত্তর কিন্তু আপনাদের দিতেই হবে, কেননা গণতন্ত্রের ম্যাচ রেফারি কিন্তু আপনারা। আপনাদের উপরই নির্ভর করে গণতন্ত্রের মান, গণতন্ত্রের উন্নতি। তাই উত্তর দেওয়ার দায়িত্বটাও আপনাদেরই। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।